দূরত্ব ভুলে আবারও জামায়াতকে নিয়ে আন্দোলনে নামছে বিএনপি। যুগপৎ শরিকদের আপত্তি, প্রয়োজনে সিদ্ধান্ত বদলানোর হুঁশিয়ারি। ভুল পথে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। এবং সিনিয়র ক্রিকেটারদের অফ ফর্মের কারণেই বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি, বললেন তাসকিন। ব্যর্থতার বোঝা নিয়ে দেশে ফিরল টাইগাররা, একদিন আগেই আসেন সাকিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বিভেদ ও দূরত্ব ভুলে আবারও জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। দলটির নেতারা বলছেন যে যাই বলুক, লক্ষ্য অর্জনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সরকার বিরোধী সবাইকে এক করেই মাঠে নামবেন তারা। তবে জামায়াত নেতারা বলছেন বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে বাধা হয়ে দাঁড়িয়েছে যুগপথের কয়েকটি দল, যে কারণে আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছে। অন্যদিকে যুগপৎ শরিকরা বলছেন বিএনপি জামায়াতকে সঙ্গে নিলে ব্যত্যয় ঘটবে আন্দোলনে, এমন হলে সিদ্ধান্ত বদলাবেন তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর 2015 সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল জামায়াত ইসলাম। সে সময় বেশ শক্তি প্রদর্শন করে ইসলামী চিন্তাধারার এই দলটি। আর সেই সময় মানবতা বিরোধী অপরাধে জামাতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় টানাপোড়েন বাড়তে থাকে তাদের সাথে। একই সঙ্গে বিএনপির উপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপও। এর মাঝে হয়ে যায় দুটি জাতীয় নির্বাচন। অনেকটা প্রকাশ্যে আসে বিএনপি জামাতের দূরত্ব। তবে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা সেই দূরত্ব ও ভেদাভেদ ভুলে আবারও একসাথে পথ চলার ইঙ্গিত দেন। ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে। জামাত নেতারা বলছেন সম্প্রতি সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতার পেছনে রয়েছে যুগপৎ আন্দোলনে শরিক কয়েকটি দল, যাদের কারণেই বিএনপির সাথে মতবিরোধ ও দূরত্ব বেড়েই চলেছে তাদের। আমাদের দিক থেকে কোনো কমতি আছে আমরা মনে করি না। কোনো রাজনৈতিক দলের শত্রু না। ডান হোক বাম হোক, মিলেমিশে কাজ করতে হবে। একই কর্মসূচি বাস্তবায়নের জন্য একসাথে নামতে হবে মাঠে। এখানে ঘাটতি আছে। কারা আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে? কোনো রাজনৈতিক শক্তি দল। তাহলে কি সেই ঘাটতির কারণে এই আন্দোলনটা ব্যর্থ হয়েছে? অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলনে কোনো ক্ষেত্রে ত্রুটি আছে, না থাকলে তো আন্দোলন সফলতার দিকে চলে যেত। তবে এই নিয়ে বাম দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও শরিকরা বলছেন জামাতকে নিয়ে বিএনপি আন্দোলনে গেলে নতুন করে সিদ্ধান্ত নেবেন তারা। ইঙ্গিত দেন আন্দোলনে হতে পারে ছন্দপতন। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই। যুগপৎ আন্দোলনের মধ্যে তো জামাত নেই, জামাত যুগপৎ আন্দোলনের বাইরে আছেন। বিএনপি জামাতকে কিভাবে ডিল করবেন সেটা একান্তই বিএনপির বিষয়। যুগপৎ আন্দোলনের বড় ধরনের ব্যত্যয় ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি না। এটা সুনির্দিষ্টভাবে কি কলাকৌশল হয়, কি পদক্ষেপ, তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিএনপি নেতারা বলছেন জামাতের সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে। কারো কথায় কান দিয়ে নয়, সরকার পতনের লক্ষ্যে জামাতকে একসাথে আন্দোলনে চান তারা। ব্যর্থ করতে তো অসুবিধা নাই, যদি ব্যর্থ হয় ওরা বলতে থাকুক, আন্দোলনও করুক, একসাথে রাস্তায় নেমে সরকারকে পতন ঘটাতে হবে। না হলে এরকম কথা কইতেই থাকবে। জামাত একটা দূরত্ব আমাদের সাথে হয়েছে, জামাতের সাথে ওই দূরত্ব এখন আর নাই। অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাতে হইবে। শিগগিরই নতুন করে আবারও সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে শরিক দলগুলোর সঙ্গে সম্প্রতি কয়েক দফা বৈঠকও করেছে বিএনপি। সরকার পতন হলেও তো আমাদের আন্দোলন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের ইস্যু খুঁজতে গিয়ে বিরোধীরা ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদেশে তাদের নয়, বিএনপির প্রভু আছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাইকেল র্যালির অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইট পাথরের যান্ত্রিক নগরে অট্টালিকার ভিড়ে নগরবাসীর জন্য শ্বাস নেওয়াটা যখন বড় চ্যালেঞ্জ, তখন সাপ্তাহিক ছুটির দিনে সাইকেল হাতে শত শত সাইকেলিস্ট সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ছুটে চলেছেন আপন গতিতে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাইসাইকেল র্যালি কর্মসূচি শুরু হয়ে ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হয়। এর আগে র্যালির উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী অঙ্গীকার পূরণে তরুণদের কর্মসংস্থানে কাজ করছে বর্তমান সরকার। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে
আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের বিদেশে কোনো প্রভু নেই, বন্ধু আছে। বিএনপি ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করে, তারা আবারও ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাহাঙ্গীর কবির নানক, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ উদ্দেশ্য প্রণোদিত এবং কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। যারা তিস্তার পানি দিতে নারাজ, তারা এই প্রকল্পে কতটা আন্তরিক হবেন প্রশ্ন নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে এই প্রকল্প ঝুলে গেলে তৈরি হবে নানা প্রশ্ন। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি অধিকার কর্মীদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। পানির প্রশ্নে ভারতের আগ্রাসী নীতির কারণে দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন চালিয়ে আসছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়নার যৌথ সমীক্ষা শেষে এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীন। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। তবে একই প্রকল্পে ভারতের কারিগরি দল পাঠানো ও নতুন করে সমীক্ষার প্রস্তাব, বিনিয়োগ এবং একই সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিরোধিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। এদিকে 27 জুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা যেহেতু ভারত ও বাংলাদেশের যৌথ নদী, সে কারণে ভারত সহযোগিতা করলেই ভালো হয়। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। তবে গবেষকরা বলছেন, যে দেশ তিস্তার পানি শোষণ করছে দীর্ঘ সময়, তিস্তাকে মেরে ফেলার সব আয়োজন করেছে, তাদের এমন প্রস্তাব শুধুমাত্র সময়ক্ষেপণ। তিস্তার সঙ্গে পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়ে আছে, শুধু সই করলে হয়। সে সই না করে নতুন কারিগরি টিম এসে কি দেখতে চায়, কি দেখাতে চায়। আর অধিকার কর্মীদের সোজা কথা, তিস্তা নিয়ে ভারত চীনের রাজনীতি দেখতে চায় না তিস্তা পাড়ের মানুষ। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করো, কিন্তু এই প্রকল্প কোনোভাবেই চীন ভারতের দৌরতের জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে ভূরাজনৈতিক শক্ত প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে সূচিত হবে উত্তর জনপদের মানুষের স্বপ্নযাত্রা, তিস্তা মহাপরিকল্পনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শেষ পর্যায়ে এসে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করেছে ইসি। চলতি মাসেই মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 10 দিন আগে আরও 1 বছর সময় বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। এখন ইভিএম এর ভবিষ্যৎ নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। ফারজান আক্তারের প্রতিবেদন। বাংলাদেশের নির্বাচনে কয়েক বছর ধরে আলোচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রয়োজনীয় সংখ্যক ইভিএম এর অভাবে তা করতে পারেনি নির্বাচন কমিশন। 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। কেনা হয় 1.5 লাখ ইভিএম। প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। ইভিএমগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর বলা হলেও 5 বছরের মাথায় নষ্ট অবস্থায় পড়ে আছে বেশিরভাগ যন্ত্র। নেই রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা। বর্তমানে 1 লাখের বেশি ইভিএমই পড়ে আছে অচল অবস্থায়। এর বিপরীতে ভালো আছে প্রায় 40,000 ইভিএম। এই অবস্থায় চলতি মাসেই শেষ হতে যাচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ। প্রকল্পের মেয়াদের শেষ পর্যায়ে এসে আরও 1 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। একই সঙ্গে প্রকল্পের ব্যয় মেটাতে অবশিষ্ট প্রায় 100 কোটি টাকা দ্রুত ছাড় পেতে আবেদন জানানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে ইসির প্রস্তাব পাশ হলে শুরু হবে ইভিএম এর নতুন অধ্যায়। প্রজেক্ট যদি রান করে তাহলে আমাদের প্রথম কুইক একটা অ্যাসেসমেন্ট করতে হবে, এর মধ্যে কতগুলো ইভিএম সচল আছে, কতগুলো ইভিএম
কিউসি ফেইল্ড আছে, নির্বাচন কমিশনের অবকাঠামোতে সেই জনবলগুলোকে তৈরি করা এবং আইডেন্টিফাই করা যে আমাদের প্রকল্প যখন আবার শেষ হয়ে যাবে, যদি বাড়ে সেক্ষেত্রে যখন আমাদের যে বর্ধিত যে ডেটে শেষ হবে তখন এইগুলোকে হস্তান্তর করার টোটাল একটা পরিকল্পনা করা, একই সাথে এগুলোর একটা মেইনটেনেন্স পরিকল্পনা করতে হবে। ইভিএমের শেষ রক্ষা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। প্রকল্প পাশ না হলে জুনের পরেই ধ্বংস করতে হবে নির্বাচন কমিশনের হাতে থাকা ইভিএম গুলোকে। প্রজেক্ট তো আপনার 30 তারিখে শেষ, তাহলে আমাদেরকে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমাদেরকে রেখে শেষ করতে হবে। সম্প্রতি উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইভিএম প্রকল্প বাঁচাতে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। 3 দিন ধরে বন্ধ পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কর্তৃপক্ষ জানিয়েছেন শিডিউল মেইনটেনেন্সের জন্য সাময়িক সময়ের জন্য এক ইউনিট বন্ধ রয়েছে, তবে অপর ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। গত 24 জুন বিকেল থেকে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 ইউনিটের এক ইউনিট বন্ধ হওয়ায় দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টাও বিদ্যুৎ মিলছে না, তাই গরমে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রে নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কারণে এক ইউনিটের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে আগামী 4 জুলাই কাজ শেষে আবারও উৎপাদন শুরু হবে। 2টা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে একটা ইউনিট চলতো, তো এখন 2টা ইউনিট চলে আসবে 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখ। 2020 সালের 15ই মে পুরোপুরি উৎপাদনে আসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 2023 সালের 25 মে ডলার সংকটের কারণে কয়লার দাম পরিশোধ করতে না পারায় প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। একই বছরের 5 জুন 2টি ইউনিটই সাময়িকভাবে বন্ধ হয়। এরপর 25 জুন বিদেশ থেকে কয়লা এলে বিদ্যুৎ কেন্দ্রটি ফের উৎপাদনে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নওগাঁর আড়তে বেড়েছে আম্রপলি, কাটিমন, ব্যানানা ও ল্যাংড়া আমের সরবরাহ। বাড়তি দরে চাষিরা খুশি হলেও ক্রেতারা পড়েছেন বিপাকে। বিস্তারিত জানাতে নওগাঁ শহরের আমের আড়তে আছেন রিপোর্টার এমআর রাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঋতু পরিক্রমা এসেছে মধুমাস, আর এই মধুমাসের অন্যতম ফল আম। ইতিমধ্যে কিন্তু আমের একটা ভর সমারোহ বা ভর মৌসুম চলছে এবং আমরা দেখছিলাম আড়তগুলোতে এই মুহূর্তে আমের যেসব যোগান আসছে তার মধ্যে সবচাইতে বেশি কিন্তু এই মুহূর্তে রূপালী, ব্যানানা, কাটিমন, ল্যাংড়া, হিমসাগর এই কয়েকটি জাতের আমের বাড়তি যোগান কিন্তু এই সময়টাতে। প্রথম পর্যায়ে গোপালভোগ এবং অন্যান্য যেসব জাত ছিল এই জাতগুলো এসেছিল, তবে কিছুটা সময়ের পরিক্রমায় কিন্তু বর্তমানে যে আমগুলো আসছে আম্রপলির আমের যোগানটা সবচাইতে বেশি এবং এই এলাকায় কিন্তু বাণিজ্যিকভাবে আম্রপলির চাষটা এবার বেশি করা হয়েছে এবং গাছ থেকে নামানোর পরে কিন্তু আড়তে তোলা হচ্ছে এবং এবার আসলে আমের কিছুটা সংকটের কথা বলা হচ্ছে এবং বিগত দিনগুলোর চেয়ে আমের একটা বাড়তি দর কিন্তু হাঁকছেন এখানকার যারা চাষিরা, যারা আম এখানে নিয়ে আসছেন। দরের জায়গাটা যদি বলি, এবার রূপালী আম প্রথম থেকে আসলে 3200 থেকে 3300 টাকা মন প্রতি মন বিক্রি হচ্ছে, যেটা বিগত বছরগুলোতে কিন্তু সর্বোচ্চ 2500 বা 2600 টাকা বিক্রি হয়েছিল। অন্যান্য যেসব জাত রয়েছে ল্যাংড়া, হিমসাগর এই আমগুলো 2500 থেকে 2800 টাকা বা 3000 টাকা বড় যেসব জাত রয়েছে আমগুলো বিক্রি হচ্ছে। তবে আসলে ক্রেতা পর্যায়ে এবার আমের একটা বাড়তি দর গুনতে গিয়ে কিছুটা অসন্তোষ দেখছিলাম এবং জাত পরিক্রমায় আমের যেসব এই মুহূর্তে যে জাত আসছে তার মধ্যে রূপালী আমটা এই এলাকায় সবচেয়ে বেশি এবং এই আমের কিন্তু চাহিদাটাও বেশি দেখছিলাম এবং বাড়তি একটা যোগান, বাড়তি চাহিদা, পাশাপাশি কিন্তু ক্রেতার বাড়তি দর হাঁকতে গিয়ে, বাড়তি দর কিনতে গিয়ে কিছুটা অনেকটা নাজেহাল হচ্ছেন। এদিক থেকে আরেকটা বিষয় বলছেন, এখানে যারা আম চাষি তারা বলছেন যে আড়তগুলোতে কিছুটা হয়রানির শিকার হচ্ছেন। প্রতি মনে 50 কেজি বা 52 কেজি করে নিয়ে থাকেন, অর্থাৎ 40 কেজির বাড়তি কিন্তু 10-12 কেজি করে এই আমগুলো আসলে আড়তগুলোতে নেওয়ার কারণে যারা আম চাষি তারা বলছেন তারা কিছুটা তাদের দিক থেকে ঠকানো হচ্ছে। তবে আড়তের যারা ব্যবসায়ী তারা বলছেন যে এবার কিন্তু তাদের কাঁচা আমের ক্ষেত্রে বিগত দিনগুলোর চেয়ে কিছুটা বাড়তি দর হলেও কিন্তু এই আমগুলো পরে কমে আসে, ফলে একটা দরের জায়গাটায় তারা বাড়তি আম গুনছেন। তো বাজার ব্যবস্থাপনায় আসলে বাড়তি দরের কারণেই কিন্তু এবার আমের সাধারণত যারা ক্রেতা, যারা আম কিনতে আসছেন কিছুটা হাপিত্যস প্রকাশ করছেন এবং আমের দরের জায়গাটা প্রতি কেজিতে সর্বোচ্চ পরিমাণে ভালো জাতের 70 থেকে 90 টাকা আসলে পড়ছে স্থানীয় বাজারগুলোতেই।
তো সব মিলে আসলে বাজার ব্যবস্থাপনার এবার একটা বড় বাজার গড়ে উঠেছে আমের, এবং যারা চাষি তারা বেশ লাভবান হচ্ছেন। ভোক্তা পর্যায়ে কিছুটা কিন্তু অসন্তোষ এই মুহূর্তে বাড়তি দরের কারণে। এই ছিল নওগাঁর সার্বিক আমের বেচা কেনার খবর আমার কাছে। আমের বাজারের খবর জানছিলাম নওগাঁ থেকে। বাজার সরানো নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কারওয়ান বাজার ও যাত্রাবাড়ির ব্যবসায়ীরা। টাকার বিনিময়ে সিটি কর্পোরেশন দোকান বরাদ্দ দিচ্ছে বলে অভিযোগ যাত্রাবাড়ির ব্যবসায়ীদের। এদিকে গাবতলী প্রস্তুত থাকলেও সেখানে যাওয়ার আগ্রহ নেই কারওয়ান বাজার কিচেন মার্কেট ব্যবসায়ীদের। যদিও সিটি কর্পোরেশন বলছে যে কোনো মুহূর্তে সরে যাবে কারওয়ান বাজার। সাইফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ফার্মগেট, শাহবাগ সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকার যানজট কমাতে 2 যুগের বেশি সময় ধরে কারওয়ান বাজার সরানোর চেষ্টা চালাচ্ছে সরকার। এজন্য আড়ত তৈরি করা হয়েছে যাত্রাবাড়ি ও আমিনবাজারে। সরেজমিনে দেখা যায় 5 একর জায়গায় রয়েছে যাত্রাবাড়ির আড়ত। এর মধ্যে 21% জমিতে গড়ে তোলা 3টি বিল্ডিংয়ে স্থানান্তর করা হবে কারওয়ান বাজারের 176 জন ব্যবসায়ীকে। তবে এতে আপত্তি তুলেছেন যাত্রাবাড়ির ব্যবসায়ীরা। তাদের দাবি, এসব বিল্ডিংয়ে দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাসে 2001 সালের পর 1265 জন ব্যবসায়ীর কাছ থেকে 3 কিস্তিতে 4 লাখ টাকা করে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অথচ দোকান বরাদ্দে অগ্রাধিকার পাচ্ছে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছি, আমাদেরও সমানভাবে এখানে পুনর্বাসিত করা হোক। আমাদের সাথে যদি সময় না করে শেষ বিন্দু পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আমরা এটা লড়ব। এদিকে যাত্রাবাড়ি ব্যবসার জন্য উপযুক্ত নয় দাবি করে সেখানে যেতে চায় না কারওয়ান বাজার আড়ত মালিক সমিতি। এখানে রাস্তার শেড তৈরি, এটা সম্পূর্ণ দখল করে রাখছে, লোডিং আনলোডিং এর জায়গা। ওইখানে একটা বিল্ডিং এর ছাদ নাই। একই অবস্থা কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরানোর ক্ষেত্রেও। গাবতলীতে কিচেন মার্কেট সরানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও আগ্রহ নেই ব্যবসায়ীদের। কারওয়ান বাজারটা আসলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো না। এরা তো বলতেছে আসতেছে। সিটি কর্পোরেশন অনড়, বলছে যে কোনো মুহূর্তে স্থানান্তর হবে কারওয়ান বাজার। এই জায়গাগুলি একটু ফাঁকা করতে হবে, মিটিং হবে, মিটিং হওয়ার পরে খুব দ্রুতই আমরা একটা সমাধানের দিকে চলে যাব। এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে যাত্রাবাড়ি দিয়ে, পরে যাবে গাবতলীতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তারকা ব্যাটসম্যানদের যাচ্ছে তাই পারফরম্যান্সে টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে খালি হাতে দেশে ফিরল টাইগাররা। তবে একদিন আগেই লুকিয়ে দেশে ফেরেন সাকিব। লিটন, সৌম্য ফিরবেন শনিবার। এদিকে ছুটি কাটানোর জন্য দলের সঙ্গে ফেরেননি বিদেশি কোচিং স্টাফদের কোনো সদস্যই। ব্যাটিং ব্যর্থতায় হতাশ পেসার তাসকিন ভূয়সী প্রশংসা করলেন বোলারদের। মাথা নিচু করে যতটা সম্ভব দ্রুত ক্যামেরার লেন্স থেকে নিজেদের আড়াল করে বের হয়ে যান ক্রিকেট যুদ্ধে বিধ্বস্ত টাইগাররা। সেন্ট ভিনসেন্ট ও ঢাকা, মাঝখানে মায়ামি আর দুবাইয়ের ট্রানজিট। ক্লান্তি যতটুকু তার চাইতেও ঢের বিষণ্ণতা। সেমির সমীকরণে আফগানদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। রূঢ় বাস্তবতার চেষ্টা হয়েছে ভুল পরিকল্পনায়। ব্যাটিং ব্যর্থতার 16 কলা হয়েছে পূর্ণ। তাসকিনও স্বীকার করলেন অকপটে। গল্পটা হতে পারত ভিন্ন যদি হাসত তানজিদ লিটনদের ব্যাট। ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। টি-20 ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না, তাই না? তো আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। রিয়াদ হৃদয়দের ম্লান হাসির ভিড়েও কিছুটা তৃপ্তি রিশাদ, মোস্তাফিজ, তানজিম সাকিবে। তাসকিন স্বপ্নের কথা জানালেন আগামীর। ভালো করছে মাশাআল্লাহ, এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো দলের সঙ্গে নয়, একদিন আগেই চুপি সারে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। লিটন, সৌম্যরা ফিরবেন শনিবার, আর ছুটি কাটিয়ে 19 জুলাই আসবেন কোচিং স্টাফের সদস্যরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দূরত্ব ভুলে আবারও জামায়াতকে নিয়ে আন্দোলনে নামছে বিএনপি। যুগপৎ শরিকদের আপত্তি, প্রয়োজনে সিদ্ধান্ত বদলানোর হুঁশিয়ারি। ভুল পথে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ।
এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।